আজকে আমরা পড়বো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, প্রথমে আমরা জানবো যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটা কি, বা ইনস্ট্রুমেন্ট নামটা থেকে তো খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে কিছু মেজার করবার জন্য বা বা কোনো কিছু কালেক্ট করার জন্য আমরা এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি। তো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে ইলেকট্রিক্যাল মানে তো সার্কিট রিলেটেড কিছু হবে, আর তার সাথে মেজারমেন্ট কিছু থাকছে, তাই জন্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি আমরা যদি এটাকে ডিফাইন করি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে, তাহলে আমরা কি লিখতে পারি? ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা লিখতে পারি হচ্ছে যে টু মেজার সামথিং। টু মেজার, এবার মেজার সামথিং মানে কি কি মেজার করতে পারি আমরা? আইদার ভোল্টেজ মেজার করতে পারি, বা কারেন্ট মেজার করতে পারি, আর কি মেজার করতে পারি? রেজিস্ট্যান্স মেজার করতে পারি। তো রেজিস্টারের কত ভ্যালু সেইটা, রেজিস্ট্যান্সটা মেজার করতে পারি। তো এখানে আমরা মেনলি যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা পড়বো আজকে, যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা আমরা আজকে জানবো বা যেটা ডিসকাস করব, সেটা মেইনলি আননোন রেজিস্টারটাকে মেজার করবার জন্যই ইউজ করা হয়। প্রথমে আমরা চলে আসছি হুইটস্টোন ব্রিজ। এখানে একটা ব্রিজের নাম লেখা রয়েছে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ওকে, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ এটা হচ্ছে সায়েন্টিস্টের নাম, হুইটস্টোন থেকে হুইটস্টোন ব্রিজ। এই নামটা দেখে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কেন এতটা খটোমটো। তো এটা বেসিক্যালি একজন সায়েন্টিস্টের নাম, তো উনি আবিষ্কার করেছিলেন এই ব্রিজটা, তো সেই জন্য এই ব্রিজটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমরা প্রথমে শুরুতে বলে দিয়েছি আননোন রেজিস্টার বার করার জন্য আমরা এই আজকের ক্লাসটা আমরা দেখেছি আননোন রেজিস্টার কিভাবে বার করবো সেটা। তার জন্য প্রথমে আমরা হুইটস্টোন ব্রিজ পড়ছি। হুইটস্টোন ব্রিজে বেসিক্যালি কি, ডান দিকে একটা ডায়াগ্রাম ড্র করা আছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা চারটে রেজিস্টার রয়েছে। এখানে পি একটা রেজিস্টার, কিউ একটা রেজিস্টার, এখানে আর একটা রেজিস্টার, আর এস একটা রেজিস্টার। তো এই পি কিউ আর এস পজিশনে চারটে রেজিস্টার রয়েছে। ওকে, তো কম্বিনেশন অফ 4 রেজিস্টার্স কানেক্টেড উইথ ব্যাটারি অ্যান্ড গ্যালভানোমিটার, সেটাকে আমরা হুইটস্টোন ব্রিজ বলছি। এটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা গোল মতো রয়েছে, তার মাঝখানে একটা অ্যারো দেওয়া রয়েছে, এটা বেসিক্যালি গ্যালভানোমিটার। এবার গ্যালভানোমিটারটা কি, বা গ্যালভানোমিটার আমরা কেন ইউজ করি? এর আগের ক্লাসে আমরা দেখেছি, একটু একটু পড়েছি গ্যালভানোমিটার কি। গ্যালভানোমিটার বেসিক্যালি আমরা ইউজ করি টু মেজার দ্য কারেন্ট। এখানে আমরা লিখেছি যে গ্যালভানোমিটার বেসিক্যালি কি কাজ করে না, ইউজ টু মেজার দ্য কারেন্ট। বেসিক্যালি কারেন্ট মেজারমেন্ট, মানে কোনো একটা পাতে যদি লাগানো থাকে গ্যালভানোমিটার, সাপোজ এখানে একটা পাত রয়েছে, এই পাতে লাগানো আছে গ্যালভানোমিটারটা, তো গ্যালভানোমিটারটা বেসিক্যালি এই পাতে কতটা কারেন্ট রয়েছে সেটা মেজার করার জন্য আমরা গ্যালভানোমিটারটা ইউজ করছি। তো ইনিশিয়ালি এখানে দেখছি একটা ডাইরেকশনে রয়েছে গ্যালভানোমিটার, এর একটা নাল কন্ডিশন রয়েছে, মানে সাপোজ এটা একটা গ্যালভানোমিটার, তার নাল কন্ডিশন মানে যখন পারপেন্ডিকুলার অ্যারো দেখাবে তখন সেটাকে আমাদের ধরে নিতে হবে নাল পয়েন্ট। ঠিক আছে, সেই সার্কিটের নাল পয়েন্ট মানে ওখানে ওই পাথ দিয়ে কোনো কারেন্ট আসছে না। তো তখন আমরা জাস্ট এইভাবে ডিনোট করি, জাস্ট পারপেন্ডিকুলার হবে। এখানে আমাদের ইমেজটা জাস্ট এরকম পারপেন্ডিকুলার যখন হবে অ্যারোটা, তখন সেটাকে আমরা বলবো নাল পয়েন্ট ডিটেকশন। নাল পয়েন্ট ডিটেক্ট করার জন্য আমরা গ্যালভানোমিটারে যেই পজিশনে এইরকম অ্যারোটা জাস্ট আপওয়ার্ড সাইনে হবে, তখনই আমরা সেটাকে নাল পয়েন্ট হিসেবে ডিটেক্ট করবো। একটা সার্কিটের নাল পয়েন্টটা কোথায়, যেখানে কোনো কারেন্ট ফ্লো করছে না, একটা পার্টিকুলার ব্রাঞ্চের ক্ষেত্রে, পুরো সার্কিটটার ক্ষেত্রে কিন্তু নয়, একটা পার্টিকুলার ব্রাঞ্চের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা অলরেডি জানি, আমরা সেকেন্ড পয়েন্ট পড়ছি এখানে, ইজ ইউজ টু ডিটারমাইন দ্য আননোন রেজিস্টার। ইউজ টু ডিটারমাইন দ্য আননোন রেজিস্টার মানে হচ্ছে যে কোনো আননোন রেজিস্টার, শুরুতেই বললাম যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আননোন রেজিস্টার কিভাবে বার করতে হয় রেজিস্টারের ভ্যালুটা, সেটার জন্য আমরা ইউজ করছি হুইটস্টোন ব্রিজ। তো এইটা বেসিক্যালি আননোন রেজিস্টারের জন্যই ইউজ করা হয়। কিভাবে আননোন রেজিস্টার বার করা হবে? এবার আননোন রেজিস্টার বার করবার জন্য কিন্তু আমাদের অনেকগুলো কম্বিনেশন অফ রেজিস্টারের দরকার। মানে একটা আননোন রেজিস্টার বার করলাম, তা সেটাকে কিভাবে বার করব, সেখানেও কিন্তু একটা কম্বিনেশন অফ অনেকগুলো রেজিস্টার, কম্বিনেশন অফ সেভারাল রেজিস্টার থেকে, গ্যালভানোমিটার থেকে, ভোল্টেজ সোর্স থেকে, কারেন্ট থেকে আমরা কিন্তু বার করতে পারছি রেজিস্টারের ভ্যালুটা। ওকে, আচ্ছা, এবার প্রথম যে জিনিসটা আমাদের এখানে লক্ষ্য করতে হবে, এই যে পি কিউ আর এস, এগুলোকে যদি একটা একটা রেজিস্টার ধরি, এদের তো একটা কন্ডিশন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে, সাপোজ এখান দিয়ে, এটা তো একটা ভোল্টেজ রয়েছে, সাপোজ ভি ধরি, তো ভি মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, সাপোজ এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তো এখান দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তো এইভাবে আমাদের সার্কিটটা হবে। সেখানে কিছু কনফিউশনও থাকবে যে কিভাবে আমরা এটাকে সিরিজ বা প্যারালাল
প্যারালালে এটাকে কনভার্ট করবো, এতগুলো রেজিস্টার রয়েছে, এতগুলো রেজিস্টার দেখেই প্রথমে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারবো যে কিভাবে সিরিজে আছে না প্যারালালে আছে, কোন কন্ডিশনে আছে সেটা আমরা দেখতে পারবো। তো নর্মালি যদি এরকম একটা ডায়াগ্রাম থাকতো যেখানে গ্যালভানোমিটারের পজিশন যদি না থাকতো, এরকম সিচুয়েশন হতো, যদি গ্যালভানোমিটারের পাথ যেটা রয়েছে এটা যদি না থাকতো, তাহলে খুব ইজিলি আমরা সলভ করে ফেলতাম। কিভাবে না, এটা আই রয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটাই তো সেম ফ্লো করবে এটা দিয়ে, তার মানে এখানেও I2 কারেন্ট যাচ্ছে, এখানেও I2 কারেন্ট যাচ্ছে, আবার এখান দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে I1, সেটাই এই ব্রাঞ্চ দিয়ে ফ্লো করবে, সেটা হয়ে যাবে I1, এখানে I1, আর এখানে ফাইনালি কি হয়ে যাবে I1 প্লাস I2। ওকে, তো এটা ইজি হয়ে যাচ্ছিল। তো মাঝখানে এটা গ্যালভানোমিটার রয়েছে, তো এখানে কি হবে না হবে সেটা আমরা এবার ডিসকাস করব। আচ্ছা, when the current through the galvanometer is 0 then bridge is balanced। তো আমরা যেই কন্ডিশনটার কথা এতক্ষণ বললাম যে আই কারেন্টটা কিভাবে পাস করছে, এতগুলো রেজিস্টারের মধ্যে দিয়ে কিভাবে ডিভাইড হয়ে পাস করছে, সেই কন্ডিশনটা যখন এই গ্যালভানোমিটারের রিডিংটা 0 হবে, যেটা নাল পয়েন্ট আমরা বলছিলাম, তার মানে এই পার্টিকুলার পাথে কোনো কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো হচ্ছে না মানে ডিটেক্ট করছে 0, তাহলে 0 যখন ডিটেক্ট করছে তার মানে কন্ডিশনটা এরকম দেখতে হয়ে যাচ্ছে, জাস্ট একটা আপ অ্যারো, আপসাইডেড অ্যারো একটা রয়েছে, হাফ এডেড অ্যারো। তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে এই পাতে কোনো কারেন্ট নেই বলে গ্যালভানোমিটার নাল পয়েন্ট শো করছে। তাহলে এই জায়গাটাতে যখন কোনো কারেন্ট নেই তখন ইজিলি আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। কিভাবে না, I1 কারেন্ট পাস করছে P রেজিস্টারের মধ্যে দিয়ে, আবার I1 কারেন্ট পাস করছে Q রেজিস্টারের মধ্যে দিয়ে, আবার I2 কারেন্ট পাস করছে R এর মধ্যে দিয়ে, আর সেম কারেন্ট পাস করছে S এর মধ্যে দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি, I1টা সেম, I1 সেম যে কারেন্টটা সেটা পি আর কিউর মধ্যে দিয়ে পাস করছে, তাহলে আমরা বলতে পারি পি আর কিউটা সিরিজে আছে, আর 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 এস টা সিরিজে আছে, যেন I2 কারেন্ট পাস করছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স কন্ডিশনে এটাই হয়। তো ব্যালেন্স কন্ডিশনে আমরা ডায়াগোনাল প্রোডাক্ট হিসেবে P বাই S ইকুয়ালস টু আর বাই P ইন্টু S ইকুয়ালস টু আর ইন্টু কিউ, এই ডায়াগোনাল প্রোডাক্টটা আমরা এভাবে লিখতে পারি। এটা তো দেখেই আমি নর্মালি একদম এই ডায়াগ্রাম থেকে ডাইরেক্ট লিখছি, এখানে একটু কনফিউশন হতে পারে যে কিভাবে P ইন্টু S ইজ ইকুয়াল টু আর ইন্টু কিউ হচ্ছে, সেটা আমরা দেখছি পরেরটাতে। আচ্ছা, আরেকটা বলে নিই, যে পয়েন্টটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, তাও আরেকবার বলছি। নো ডিফ্লেকশন মিনস, যেখানে নাল পয়েন্টে নো ডিফ্লেকশন, হাফ হেডেড যে অ্যারোটা রয়েছে সেক্ষেত্রে I ইকুয়ালস টু 0 হবে। এটা আমরা অলরেডি বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিলাম। আমরা চলে যাচ্ছি ওই আগের যে ফর্মটা রয়েছে না, ব্যালেন্স কন্ডিশনে P ইন্টু S আর ইন্টু কিউ, এটা কিভাবে আসছে। আমরা ধরে নিচ্ছি এটা একটা ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ রয়েছে। এখানে এই ফর্মটা আমরা দেখছি কেন না, এটার ক্ষেত্রে এটা থেকে আমরা এটা যদি সলভ করতে পারি এই পার্টিকুলার ডায়াগ্রামটা, তাহলে এই ওয়েস্টার্ন ব্রিজ রিলেটেড যে কোনো নিউমেরিক্যাল আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। এত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই রেজিস্ট্যান্স অনেকগুলো থাকলেও কিন্তু সার্কিটটা খুব ইজিলি সলভ হয়ে যায়, এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সলভ হয়ে যায়। কিভাবে হবে আমি দেখছি। তো এখানে V ভোল্টেজ রয়েছে, আর এখান দিয়ে I কারেন্ট পাস করছে I কারেন্ট পাস, এখান দিয়ে I1 কারেন্ট পাস করছে, এখান দিয়ে I2 কারেন্ট পাস করছে। এবার আমি এই যে এ একটা পয়েন্ট ধরে নিয়েছি, স্মল এ আর স্মল বি, এই দুটো হচ্ছে ক্যাপস এ আর ক্যাপস বি, স্মল এ আর স্মল বি। যদি বোঝার অসুবিধা হয় এটাকে এক্স ওয়াই ও ধরে নিতে পারি, বারবার এ বি না বলে এই দুটোকে এক্স ওয়াই পয়েন্ট যদি ধরে নিই, এবং যদি ধরে নিই এর মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। কোন কন্ডিশনে এর মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, যখন দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0 হবে। মানে যদি ধরি এই পজিশনের পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ হচ্ছে Vx আর এই পজিশনের ভোল্টেজ হচ্ছে Vy, তাহলে Vx মাইনাস Vy যখন 0, বা এটাকে আমি আরো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি Vxy দিয়ে। তো Vxy যখন 0, তার মানে কি R5 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। ভোল্টেজ হাই থেকে তো লো এর দিকে, যখন একটা পয়েন্টে হাই থাকে একটা পয়েন্টে লো থাকে, কারেন্টটা তো হাই থেকে লো এর দিকে পাস করে। তো এখানে তো দুটো পয়েন্টই সেম আছে, Vx এরও যা ভ্যালু আছে Vy এরও তাই ভ্যালু আছে, তাহলে দুটো ডিফারেন্স অবভিয়াসলি 0 হবে, তার মানে এখানে কোনো কারেন্ট পাস করবে না। তো এটা সেম হবে, তাহলে কি হয়ে যাবে, ওটা আগের সার্কিটের মতোই I ইকুয়ালস টু I1 I2, তারপরে I ইকুয়ালস টু I1 প্লাস I2, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যে R1 এর থ্রু দিয়ে I1 যাবে, R3 থ্রু দিয়ে I2 যাবে। তো এই I1 এর থ্রু দিয়ে যে মানে R1 এর থ্রু দিয়ে যে I1 কারেন্টটা গেল, সেটাই আবার R2 এর থ্রু দিয়ে যাবে, I1 কারেন্টটা সেম কারেন্টটা যাবে। আবার I2 কারেন্টটা যেটা R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই আবার R4 এর মধ্যে দিয়ে যাবে I2টা।
তাহলে সেক্ষেত্রে এইটার থেকে আমি কিছু ইকুয়েশন লিখতে পারি। কিভাবে লিখবো? সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে আমার ভোল্টেজ আছে এক্স। এক্স ভোল্টেজ যদি এই পয়েন্টে আমি ইঙ্কটা চেঞ্জ করছি, ইঙ্কটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টের এই পার্টিকুলার পয়েন্টটায় ভোল্টেজ হচ্ছে এক্স। এই দুটোর মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই, তাহলে এটাকেও আমরা এক্স বলতে পারি। এই পয়েন্টটাও এক্স, যখন এই দুটোর মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই তাহলে এই পয়েন্টটাকেও আমরা এক্স বলতে পারি। দুটো পয়েন্ট তাহলে এক্স হলো। তাহলে আমরা এখান থেকে যদি দেখি এটা ভি, ভি এটা প্লাস হাত মানে এটা ভি যাবে, আর এটা নেগেটিভ হাত মানে এখানে জিরো হবে। ওকে, ভোল্টেজের তো প্লাস হাত মাইনাস হাত দুটো রয়েছে, তো প্লাসেরটা ভি হবে আর এটা জিরো হবে। তো এখানে ভি মানে এখানেও ভোল্টেজ ভি, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, ক্যাপাসিটেন্স নেই, কিছু রেজিস্টার নেই, ক্যাপাসিটর নেই, কিছুই নেই। তো এখানে আমার এখানেও যদি ভি হয় তাহলে এখানেও ভি হবে, আর এখানে জিরো আছে মানে এখানেও জিরো হবে। ওকে, তো এখানে ভি পেলাম, জিরো পেলাম। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কত হবে? ভি হবে, আর এই পার্টিকুলার পয়েন্টে কত হবে? জিরো হবে। তাহলে আমরা এই যে চারটে রেজিস্ট্যান্স রয়েছে বা রেজিস্টার্স রয়েছে, এই রেজিস্টার্স গুলোর মধ্যে মানে রেজিস্টার গুলোর মধ্যে এই R1, R2, R3, R4 প্রত্যেকের কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার করতে পারবো। কেন কি প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এই পয়েন্টে ভি, এই পয়েন্টে এক্স, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে এক্স পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি। কিভাবে লিখবো ইকুয়েশন? প্রথমে লিখছি ভি মাইনাস, প্রথমে এইটার জন্য লিখছি, এই পাথটার জন্য ভি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু I1 R1 লিখতে পারি। আবার এই পাথটার জন্য R2 পাথটা, এই পাথটার জন্য কি লিখতে পারি? এই পাথটার জন্য লিখতে পারি x মাইনাস 0 ইজ ইকুয়াল টু I2, সরি I1 R2, এটা I1 হবে, I1 R2, I1 কারেন্টলি ফ্লো করছে এটা দিয়ে, তাই জন্য I1 R2। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন হলো, এটা 2 নম্বর ইকুয়েশন হলো। এবার আমি থার্ড পাথে চলে যাই। এই পাথটা, এই পাথটার ক্ষেত্রে কি হবে, মানে এই R3 এর পাথটা, এই পাথটা হয়ে যাবে v মাইনাস এক্স ইজ ইকুয়াল টু I2 R3, এটা 3 নম্বর ইকুয়েশন। আর লাস্ট পাথ, এই পাথটা যদি নিই তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে, x মাইনাস 0 ইজ ইকুয়াল টু I2 R4, এটা হয়ে যাবে 4 নম্বর ইকুয়েশন। ওকে, 4 নম্বর ইকুয়েশন। তাহলে 4টি ইকুয়েশন পেয়ে গেলাম। এখান থেকে ইজিলি আমি 1 আর 3 এই দুটোকে ডিভাইড করে দিচ্ছি, আবার তারপরে 2 আর 4টাকে ডিভাইড করব। তাহলে 1 থেকে 2 যদি 1 আর 3 কে যদি ডিভাইড করি তাহলে কি হবে, v মাইনাস এক্স বাই v মাইনাস এক্স ইজ ইকুয়াল টু I1 R1 বাই I2 R3 লেখা যায়। আবার I2 ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 4 কে যদি আমি ডিভাইড করি তাহলে কি আসবে, x মাইনাস 0 বাই x মাইনাস 0 ইজ ইকুয়াল টু I1 R2 ডিভাইডেড বাই I2 R4। তাহলে এই প্রথমটা থেকে এটা v মাইনাস এক্স বাই v মাইনাস এক্স মানে 1, তাহলে লিখতে পারি I1 R1 বাই I2 R3 ইজ ইকুয়াল টু 1। আবার এটা থেকে কি লিখতে পারি, I1 R2 বাই I2 R4 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। এই দুটোই 1 ইকুয়ালস টু 1, তাহলে আমরা দুটোকে ইকুয়েট করে দিতে পারি। এই দুটোকে ইকুয়েট করলে আমরা কি পাবো, I1 R1 বাই I2 R3 ইজ ইকুয়াল টু I1 R2 বাই I2 R4। তাহলে I1 আর I2 কেটে গেল, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, R1 বাই R3 ইজ ইকুয়াল টু R2 বাই R4। ওই আগের ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি। এটা থেকে আরো সিম্পলিফাই করে কি লিখতে পারি, R1 ইন্টু R4 ইজ ইকুয়াল টু R3 ইন্টু R2। তাহলে আমরা পেলাম ওই ফর্মটা, আগে যে ফর্মটা আমরা দেখছিলাম PS R Q জায়গায় এখানে আমরা R1 R2 R3 R4 ধরেছি, তো আমরা এটা পেলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কোনখান থেকে আসছে। এটা এই কারণে ডিরাইভ করলাম কি এটা আমাদের নিউমেরিক্যালে লাগবে, মানে নিউমেরিক্যাল করতে গেলে এই ফর্মটাকে ধরে নিয়ে আমাদের এগোতে হবে। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। এটা হচ্ছে তো ব্যালেন্স কন্ডিশনে বলছিলাম P বাই কিউ ইকুয়ালস টু R বাই এস। ব্যালেন্স কন্ডিশন আমাদের কি ছিল, ব্যালেন্স কন্ডিশনের জন্য আমাদের কি ছিল যে P বাই কিউ ইজ ইকুয়াল টু
R/S। এটা তো ব্যালেন্স কন্ডিশন। এবার এই ব্যালেন্স কন্ডিশন ছাড়াও তো আরো কিছু কন্ডিশন হতে পারে, মানে P/Q-টা গ্রেটার দেন R/S হতে পারে, আবার P/Q-টা লেস দেন R/S হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এই পার্টিকুলার কন্ডিশনটা ছাড়া বাকি কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? যখন P/Q লেস দেন R/S, তখন কারেন্ট উইল ফ্লো ফ্রম B টু D। এই যে B হচ্ছে এটা আর D হচ্ছে এটা, তার মানে কারেন্ট ফ্লো করবে এই রুটে, ওকে, এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে ফ্লো করবে, ওকে। যখন P/Q গ্রেটার দেন R/S, তখন কারেন্ট উইল ফ্লো ফ্রম D টু B, তখন ফ্লো করবে এদিক দিয়ে, ওকে। তো আমি একই ছবিতে বারবার উপর নিচে ড্র করলাম, এটা তোমরা বুঝে নাও যে যখন P/Q লেস দেন R/S হবে, তখন হচ্ছে কারেন্ট ফ্লো করবে B টু D, আর যখন P/Q গ্রেটার দেন R/S হবে, তখন ফ্লো করবে D টু B, ওকে। এবার ব্রিজ ইজ মোর সেন্সিটিভ কখন? যখন P/Q/R/S চারটের ভ্যালু সেম, চারটে রেজিস্টারের যা যা ভ্যালু রয়েছে, যত ওহমই হোক সেইগুলো সবকটা সেম, তখন ব্রিজটা মোর সেন্সিটিভ। ভেরি হাই অ্যান্ড লো পোটেনশিয়াল ডিফারেন্স ক্যান নট বি মেজার্ড। এই পার্টিকুলার সিস্টেমটার ক্ষেত্রে বা এই সার্কিটটার ক্ষেত্রে খুব হাই পোটেনশিয়াল বা লো পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ধরা পড়ে না, ওকে। ইলেকট্রোমোটিভ ফোর্স of battery cannot be measured accurately. ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু এখানে অ্যাকুরেটলি মেজার হয় না। এই প্রবলেম গুলোকে ওভারকাম করার জন্য আমরা পরের পয়েন্টে যাচ্ছি। এবার আসছে মিটার ব্রিজ। মিটার ব্রিজটা কি? এটা বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন অফ পিটস্টোন ব্রিজ। পিটস্টোন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মিটার ব্রিজ। এটারও কাজ হচ্ছে টু ডিটারমাইন বা টু মেজার দ্য আননোন রেজিস্ট্যান্স। এই যে আননোন রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা মিটার ব্রিজটা ইউজ করি। আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? আমি বলেই দিলাম যে এটা অ্যাপ্লিকেশন অফ পিটস্টোন ব্রিজ বেসড অন প্রিন্সিপাল অফ পিটস্টোন ব্রিজ, ওকে। থিক মেটালিক প্লেট, কোনগুলো থিক মেটালিক প্লেট? এই যে এই পার্টিকুলার যে স্ট্র্যান্ড গুলো রয়েছে, এইগুলো হচ্ছে থিক মেটালিক প্লেট। এই যে এটা আর এটা, এগুলো হচ্ছে থিক মেটালিক প্লেট। বেসিক্যালি কপার প্লেট দিয়ে এগুলো ইউজ করা হয়, থিক মেটালিক প্লেট। এবার একটা নিচে দেখতে পাচ্ছি একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, এই যে মেটালিক প্লেটের যে সেকশন গুলো রয়েছে, সাবসেকশন আর সেকশন রয়েছে, এটাও কিন্তু থিক মেটালিক প্লেট দিয়ে তৈরি। তো এইগুলোর যে এগুলো কানেক্টেড আছে কার দিক দিয়ে, কিসের থ্রু দিয়ে? একটা AB ওয়্যার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা লাল রঙের ওয়্যার রয়েছে, এটা হচ্ছে AB ওয়্যার। আমাদের ছবি রিপ্রেজেন্টেশনটা রেড কালারে, সেই জন্য বললাম যে এই রেড যে ওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে AB। ABটা বেসিক্যালি কি না, একটা ওয়্যার যেটা হচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া। তার মানে এই শুরু থেকে শেষ পর্যন্ত এর যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, কোথাও কিন্তু অসমান নেই, সব জায়গায় ইউনিফর্মিটি মেনটেন করছে, ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া। আর এটার লং হচ্ছে 1 মিটার, এটা লং হচ্ছে 1 মিটার, সেই জন্য এটাকে আমরা মিটার ব্রিজ বলি। মিটার ব্রিজ কোথা থেকে আসছে না, এই ওয়্যার যে কানেক্টেড আছে এটা 1 মিটার লম্বা, সেই জন্য এটাকে আমরা মিটার, মানে স্ট্যান্ডার্ড ফর্মে এটা 1 মিটার লম্বা হয়, যেটাকে আমরা যখন নিউমেরিক্যাল করব তখন এটাকে আমরা 100 সেন্টিমিটার ধরবো, ওকে। তো মিটার ব্রিজের ক্ষেত্রে এই 1 মিটার লম্বা ওয়্যার একটা রয়েছে, যেটাকে A আর B এটা রিপ্রেজেন্ট করছে, ওকে, মানে A টু B ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাই হচ্ছে আমার 1 মিটার লং। এটা কি দিয়ে তৈরি? এটা মেটেরিয়ালটা তৈরি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যালয় দিয়ে। কেন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট? কেন? এখান থেকে কারেন্ট পাস করছে, ভোল্টেজের ব্যাপার রয়েছে, কারেন্টের ব্যাপার রয়েছে, হিট তো প্রডিউস হবেই, টেম্পারেচার জেনারেট হবে। টেম্পারেচার জেনারেট হলে কি হবে? ডিফর্মিটি আসতে পারে। তো সেই কারণে এখানে যে পাথটা ইউজ করা হচ্ছে বা যে ওয়্যারটা ইউজ করা হচ্ছে A আর B দুটো জাংশনের মধ্যে কানেকশন আনার জন্য, সেটা বেসিক্যালি একটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যালয়, মানে যেটাতে টেম্পারেচার কিছু যাই হোক না কেন তাতে কোনো ডিফারেন্স আসবে না, কোনো ডিফর্মিটি আসবে না, সেই জন্য মেটেরিয়াল টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যালয় আমরা ইউজ করি। এই ধরনের MCQ আসতে পারে যে কি ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করি। তো এটার ক্ষেত্রে এই স্ল্যাবগুলো আমরা কপারের ইউজ করি, আর এই ওয়্যারটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যালয় ইউজ করা হয়। আচ্ছা, এখানে একটা গ্যালভানোমিটার দেখতে পাচ্ছি আমরা, এইটা যে রয়েছে এটাকে জকি বলে, ওকে।
এটা কি করে, এটা হচ্ছে ভেরিয়েবল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এটা মুভেবল, অ্যাকচুয়ালি ভেরিয়েবল না, এটা মুভেবল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এটাকে শিফট করানো যায়। গ্যালভানোমিটারের রিডিং দেখার জন্য এই জকিটাকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে শিফট করা যায়। আর এই যে 1 মিটার লং ওয়্যার আছে, এর নাল পয়েন্ট ডিটেকশনের জন্যই বেসিক্যালি এই গ্যালভানোমিটারটাকে ইউজ করা হয়। নাল পয়েন্ট কোনটা, আমি আগেরটাতেই তো বললাম যে নাল পয়েন্ট হচ্ছে যেখানে নো ডিফ্লেকশন, মানে যেখানে জাস্ট এরকম হাফ রেটেড এরো দেখাবে গ্যালভানোমিটারের রিডিং এ, সেইটাকে নাল পয়েন্ট বলছে। এখানে নাল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তো কোন পার্টিকুলার কন্ডিশনে কারেন্ট ফ্লো করছে না, সেই পার্টিকুলার জায়গাটাতে আমাদের জকিটাকে প্লেস করতে হবে এবং সেই থ্রু দিয়ে আমরা পাবো সবটা। এখানে দেখে নিচ্ছি, এখানে জকিটা এই পার্টিকুলার পজিশনে ধরে নিয়ে আমরা নাল পয়েন্ট দেখাচ্ছে আমাদের, ঠিক আছে, ধরে নিচ্ছি এই পার্টিকুলার পজিশনে নাল পয়েন্ট দেখাচ্ছে বা নো ডিফ্লেকশন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই এ টু জে এর যে ডিস্টেন্সটা, এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা হচ্ছে এল, ওকে, এটা 1 নয় কিন্তু এটা এল সেন্টিমিটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। টোটালটা ছিল 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এইটুকুটা এল সেন্টিমিটার, তার মানে বাকিটা কত, 100 মাইনাস এল সেন্টিমিটার। ওকে, 100 মাইনাস এল সেন্টিমিটার, আমরা এটা পেয়ে গেলাম। এবার এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। এই লং ওয়্যারের ক্ষেত্রে ল্যামডা হচ্ছে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, মানে যেই পুরোটা হচ্ছে কত 100, তাহলে ল্যামডার ভ্যালুটা কত হচ্ছে, যে রেজিস্ট্যান্স কোন একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে আমাদের ল্যামডা, মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। ওকে, এটা বোঝা গেল। এবার যখন গ্যালভানোমিটারটা জিরো ডিফ্লেকশন দিচ্ছে, মানে ব্যালেন্স কন্ডিশনে, যখন হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন যেহেতু, তো সেটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো যখন ব্যালেন্স কন্ডিশনে, তখন হচ্ছে ওয়েন গ্যালভানোমিটার শোজ জিরো ডিফ্লেকশন, সেই ক্ষেত্রে কি কন্ডিশন হয়, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আচ্ছা, এখানে আরটা হচ্ছে এটা হচ্ছে যে এসটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা আমাদের মেজার করতে হবে, মানে উই হ্যাভ টু নো দ্য ভ্যালু অফ আর এখানকার, ঠিক আছে, রেজিস্টারের কত ভ্যালু আছে সেটা আমাদের বার করতে হবে, মানে এটা আননোন, এসটা আননোন। আর আরটা কি, আরটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স বক্স, ঠিক আছে, এটা কিন্তু ভেরিয়েবল, রেজিস্ট্যান্স বক্স এটা কিন্তু ভেরিয়েবল। ওকে, তো এখানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, এই ফর্মুলাটা তো আমরা হুইটস্টোন ব্রিজ থেকে পেয়েছি। পির ভ্যালুটা কত হচ্ছে না, ল্যামডা ইন্টু এল, এই যে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ল্যামডা, এই ল্যামডাটা ইন্টু তার সাথে ডিস্টেন্সটা এল, ওকে, ডিভাইডেড বাই কত ডিস্টেন্স বাকি থাকছে হচ্ছে 100 মাইনাস এল, 100 মাইনাস এল, তার সাথে আবার ল্যামডা which is equal to r by s। তো এখান থেকে আমরা s এর ভ্যালুটা পেয়ে যাব। এইভাবে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো। কিভাবে s এর ভ্যালু বার করতে হয় পারবো আমরা করতে। ওকে, নাও চলে যাচ্ছি পরেরটাতে। এর কিছু ইম্পর্টেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে এটা অ্যারেঞ্জমেন্ট টু মেজার দ্য ইএমএফ অফ আ সেল অ্যাকিউরেটলি। ইলেকট্রোমোটিভ ফোর্সের একটা মানে সেল মানে ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্সটা অ্যাকিউরেটলি এখানে মেজার করা যায় থ্রু দিস সার্কিট বা থ্রু দিস ইনস্ট্রুমেন্ট। as it does not draw any current from the cell, এখানে কোনো কারেন্ট ড্র হচ্ছে না, কোনো ভোল্টেজ লস হচ্ছে না, এখানে হচ্ছে কোনো ভোল্টেজ লস হচ্ছে না, no loss of voltage in the calculation. When potentiometer is sensitive, it is capable to measure a small difference, potential difference more accurately. যেটা আমাদের হুইটস্টোন ব্রিজের প্রবলেম ছিল, যে স্মল পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা মেজার করতে পারছিলাম না, এক্ষেত্রে কিন্তু আমরা স্মল পোটেনশিয়াল ডিফারেন্সটাও অ্যাকিউরেটলি মেজার করতে পারবো। পোটেনশিওমিটার যতটাই সেন্সিটিভ হোক না কেন, আমরা স্মল পোটেনশিয়াল ডিফারেন্সটা মেজার করতে পারবো। এবার ফোর্থ পয়েন্টে চলে যাচ্ছি। সেন্সিটিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য গ্রেডিয়েন্ট পোটেনশিয়াল গ্রেডিয়েন্টকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই ইটা আর সেন্সিটিভিটিটাকে এস, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, সেন্সিটিভিটিটা হচ্ছে 1 বাই মানে ই প্রপোর্শনাল টু 1 বাই এস, তার মানে সেন্সিটিভিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য গ্রেডিয়েন্ট, বা এটাও লেখা যায় এস ইনভার্সলি প্রপোর্শনাল টু ই। ওকে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সাথে মানে সেন্সিটিভিটি আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট জাস্ট অপোজিট, একটা বাড়লে আর একটা কমবে, আর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি বাড়ে তাহলে সেন্সিটিভিটি কমবে, সেন্সিটিভিটি যদি বাড়ে তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমবে, জাস্ট অপোজিট ভাবে আর কি হবে। টু ইনক্রিজ দ্য সেন্সিটিভিটি, রেজিস্ট্যান্স অফ প্রাইমারি সার্কিট শুড বি ডিক্রিজ, তাহলে রেজিস্ট্যান্স অফ প্রাইমারি সার্কিটকে আমাদের কমাতে হবে সেন্সিটিভিটি যদি আমরা সার্কিটে বাড়াতে চাই। টু ইনক্রিজ দ্য সেন্সিটিভিটি, লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার শুড বি ইনক্রিজ, তাহলে পোটেনশিওমিটারের লেন্থও
বড় করতে হবে, ওয়্যার যেটা কানেক্টেড থাকবে সেটাকেও বড় করতে হবে। ওকে, এই কিছু ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, এগুলো থেকে লাইন বাই লাইন হয়তো মানে কোনো একটা পয়েন্ট দিয়ে নিউমেরিক্যাল তো আসবে না এটা, তো কোনো একটা পয়েন্ট দিয়ে একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, মানে এমসিকিউ আসতে পারে। তো সেখানে অপশন থাকলে সেন্সিটিভিটির সাথে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের কি রিলেশন, তো সেখানে ইনভার্সলি প্রপোর্শনাল কি নর্মাল প্রপোর্শনাল কি সেটা বলতে হবে। তো সেই ধরনের আসতে পারে। নিউমেরিক্যাল আসবে উইস্টন ব্রিজের প্রিন্সিপালের উপর, মিটার ব্রিজের প্রিন্সিপালের উপর, এই ধরনের নিউমেরিক্যাল আসতে পারে। ওকে, আমরা চলে যাচ্ছি টু ফাইন্ড ইএমএফ অফ আ সেল। পোটেনশিওমিটারকে আমরা দুভাগে ভাগ করছি, বা দু ধরনের বা দু টাইপের পোটেনশিওমিটার, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। এখানে একই ডায়াগ্রামে আমরা দুটো ড্র করে রিপ্রেজেন্ট করে দেখিয়েছি। সেটা কিভাবে না, এই প্রাইমারি সার্কিট হচ্ছে ওপরের পোর্শনটা এ বি, এই পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি। এ বির ওপরের পোর্শনটা প্রাইমারি সার্কিট আর নিচের পোর্শনটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। এ বিটা কি, এ বিটা হচ্ছে লেন্থ অফ ওয়্যার ইন পোটেনশিওমিটার, যেটা আমাদের ইনক্রিজ করতে হবে। আগের পয়েন্টে পড়লাম সেন্সিটিভিটি বাড়ানোর জন্য এই এলটাকে কিন্তু আমাদের ইনক্রিজ করতে হবে সেন্সিটিভিটি বাড়ানোর জন্য। এবার আমরা প্রাইমারি সার্কিটের ক্ষেত্রে চলে যাই। প্রাইমারি সার্কিটের ক্ষেত্রে ই ড্যাশ রয়েছে একটা ব্যাটারি, রিওস্ট্যাট রয়েছে যেটা আর এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে রিওস্ট্যাট। এটার কাজ কি, টু কন্ট্রোল আ কারেন্ট বাই ভ্যারিং দ্য রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্সটাকে কম বেশি করে আমরা কারেন্টটাকে ভ্যারি করতে পারি, সেটাই হচ্ছে সেই পার্টিকুলার জিনিসটাকে বলছে রিওস্ট্যাট। ওকে, তো রিওস্ট্যাটের কাজ হচ্ছে কি, কারেন্টটাকে কমাতে বাড়াতে পারি থ্রু রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে কমিয়ে দিলে কি হবে, তার রেসপেক্টে কারেন্টটা ডিফার করবে। ঠিক আছে, সেটা তো আমরা ওহমস ল এর ফর্মুলা থেকে জানি, V ইকুয়ালস টু IR, তার মানে I ইকুয়ালস টু V বাই R। তো সেক্ষেত্রে আর এর ভ্যালুটা যত বাড়াবো কারেন্ট কমতে থাকবে, আর এর ভ্যালুটা যত কমাবো তত কারেন্ট বাড়তে থাকবে। কেন কি রেজিস্ট্যান্স তো রেজিস্টর তো ব্লক করে, তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখে এটা রিওস্ট্যাটটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, তো রিওস্ট্যাটটা বেসিক্যালি ইউজ করা হয় টু কন্ট্রোল দ্য কারেন্ট বাই ভ্যারিং দ্য রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার চলে আসছি পিটা হলো একটা পয়েন্ট, পি একটা পয়েন্ট যেখানে কি গ্যালভানোমিটার শো করছে 0, তার মানে নো ডিফ্লেকশন, তার মানে আমাদের জাস্ট আপ হেডেড এরো হলো। ঠিক আছে, এটা জাস্ট আপ হেডেড অ্যারো হলো। ওকে, এবার আমরা এখান থেকে ইএমএফ অফ দ্য সেল বার করতে পারছি, ই ইজ ইকুয়াল টু এক্স বাই এল ইন্টু বি নট। ওকে, আর এপিটা কি, এপিটা হচ্ছে ব্যালেন্সড লেন্থ, এই লেন্থটা হচ্ছে ব্যালেন্সড লেন্থ। এই সমস্ত ইকুয়েশন দিয়ে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে। ওকে, ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবার চলে যাচ্ছি কম্পারিজন অফ ইএমএফ। এই সেকেন্ডারির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে যা ছিল সেমই আছে, এটা RH, এটা হলো RH। আচ্ছা, এক্ষেত্রে কি দুটো যদি আমরা ভোল্টেজ ইউজ করি, E1 আর E2 দুটো ব্যাটারি যদি ইউজ করি, সেক্ষেত্রে X1 আর X2 বলে দুটো টার্ম ইউজ হবে। কি X1 X2, মানে এই পার্টিকুলার পজিশনে যদি জকিটা এই জায়গায় বসে ডিফ্লেকশন 0 হয়, মানে ডিফ্লেকশন যেখানে 0 হবে, এই পার্টিকুলার রেজিস্টার সাথে যখন কানেক্টেড হবে তখন নিশ্চয়ই একটা পজিশনে হবে, সেটা আমার X1। আবার এই পার্টিকুলারটার সঙ্গে যখন কানেক্টেড হবে তখন আর একটা ডিফারেন্ট ডিস্টেন্সে হবে, সাপোজ ধরি এই দিকে, তখন সেটার ভ্যালু হয়ে যাবে X2। তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু কমানো বাড়ানো যাচ্ছে থ্রু এই E1 E2 ভ্যালুর উপর, মানে E1 E2 আর এই রেজিস্টেন্স এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু নাল পজিশন গুলো আমরা বা নাল পয়েন্ট গুলো আমরা বার করতে পারছি জকির পজিশন চেঞ্জ করে। যখন E1 কন্ডিশনে থাকছে তখন ভ্যালু হয়ে যাচ্ছে X2, মানে A আর J এর ভ্যালু, এই J বা এই পজিশনটার নাম আমি যদি P দিই তাহলে AP এর ভ্যালু X2 হয়ে যাচ্ছে। যখন E1 আর স্মলার এর থাকছে, স্মলার এর কম্বিনেশন থাকছে, আর যখন E2 আর ক্যাপসার এর কম্বিনেশন থাকছে তখন এর পজিশন হয়ে যাচ্ছে EX1। ওকে, তাহলে X1 and X2 are the length of the wire giving zero deflection of galvanometer when E2 and E1 are the separately connected to galvanometer respectively. বোঝা গেল, এটাই জাস্ট ডেসক্রাইব করলাম। এবার চলে আসছি টু ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ কিফেন সেল। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে অতটা ডিটেলে যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে কি, একটা কি রাখা হয়েছে এটা ব্যালেন্স করার জন্য। তো এখানে একটা কি রাখা হয়েছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এটা, ডেরিভেশন দরকার নেই, R ইকুয়ালস টু স্মল r ইকুয়ালস টু ক্যাপসার x বাই y মাইনাস 1, এটা মনে রাখলেই হবে, যেখানে x এর ভ্যালুটা y এর ভ্যালু থেকে বড়, মানে x গ্রেটার দেন y। আচ্ছা, এবার x কি, x হচ্ছে ব্যালেন্স লেন্থ উইদাউট r, যখন এই ক্যাপসার থাকছে না তখন ব্যালেন্স লেন্থ হচ্ছে x, আর এটা কি হচ্ছে ব্যালেন্স লেন্থ উইথ r, y-টা হচ্ছে ব্যালেন্স লেন্থ উইথ r ইন দ্য সার্কিট থ্রু k কি। ঠিক আছে, একটা হচ্ছে উইদাউট r এ ব্যালেন্স লেন্থ x,
আর একটা হচ্ছে আর কে দিয়ে তার সাথে একটা কি রাখার পরে সেটাকে বা কিটাকে কানেক্ট করে সেটার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। ওকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আরটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাপ্লাইড থ্রু দ্য রেজিস্ট্যান্স বক্স বাই চুজিং দ্য কি কে। ওকে, চলে যাচ্ছি পরেরটা, এটা হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যালে বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, আমরা ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে। অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে দেখতে পাচ্ছি, এ আর বি পয়েন্ট রয়েছে 3, 6, 3, 1, 2, মানে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, আমরা কি করব, এতগুলো রেজিস্ট্যান্স থেকে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটাকে আমরা যখনই দেখছি কম্পেয়ার করার চেষ্টা করি। ওকে, সাপোজ আমি ধরে নিলাম এই পয়েন্টটা এক্স আর এই পয়েন্টটা ওয়াই, ধরতে পারি এটাকে এক্স আর ওয়াই পয়েন্ট। তাহলে ওয়েস্টার্ন ব্রিজটা ঠিক এক্স্যাক্টলি কিরকম দেখতে হয়, আমি এখানে ইন্টটা চেঞ্জ করছি। ওয়েস্টার্ন ব্রিজ কিরকম দেখতে হয়, একটা রম্বাসের মতো শেপ হয়, যেটা এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, আর এখানে একটা পয়েন্ট থাকে। এটা হচ্ছে এ তে কানেক্টেড, এটা হচ্ছে বি তে কানেক্টেড, আর এই দুটোকে আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। এবার আমাদের খানিকটা ইজি হয়ে গেল ব্যাপারটা। এবার যদি আমরা ডায়াগ্রাম ড্র করতে চাই সেক্ষেত্রে খানিকটা ইজি হয়ে যাবে। কিভাবে ডায়াগ্রামটা ড্র করব, এ আর এক্স এর মধ্যে কত ওম রেজিস্টার আছে, এখানে এ, এটা এ, মানে এই জায়গাটাতেও এ, এ আর এক্স এর মধ্যে আছে 3 ওম, তাহলে লিখে ফেলি, এখানে ড্র করে ফেলি, 3 ওম রেজিস্টার আছে এখানে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এ আর ওয়াই এর মধ্যে কতটা কি রেজিস্ট্যান্স আছে বা কি রেজিস্টার আছে, 1 ওম রেজিস্টার আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে 1 ওম, তাহলে এটা হয়ে যাবে 3, এটা 1। এবার ওয়াই এর সাথে বি এর কানেকশনের মাঝখানে কত আছে, 2 আছে, তাহলে ওয়াই এর সাথে বি হয়ে গেল 2। আচ্ছা, এবার হচ্ছে এক্স এর সাথে বি এর কানেকশনে কি আছে, 6 হয়ে গেল। এবার এক্স আর ওয়াই এর মাঝখানে আছে, তাহলে এটা হয়ে গেল 3। ওকে, তাহলে আমরা ওয়েস্টার্ন ব্রিজের সাথে সিমিলারিটি পেলাম। এই গ্রাফটা এই সার্কিটটা দেখে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না কি হবে, এটার সাথে ইকুইভ্যালেন্ট করলে আমরা ওয়েস্টার্ন ব্রিজের মতো যদি ড্র করি জিনিসটা জাস্ট এরকম দাঁড়াবে। এবার আমরা চলে যাচ্ছি ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে। ব্যালেন্স কন্ডিশনে কি বলেছিলাম, যে এক্স আর ওয়াই দুটো সেম ভ্যালু, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স 0, তার মানে এই পাথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ইনিশিয়ালি আমাদের এটা ভেবে নিতে হবে। তো এটা ভেবে নিলে আমরা কি পাচ্ছি, এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে আই, এটা I1, এটা I2, এটা আমরা অলরেডি দেখলাম, এখানেও I1, এখানেও I1, এক্ষেত্রে I2, তাহলে I2 ফ্লো করছে 1 আর 2 এর মধ্যে দিয়ে, I1 ফ্লো করছে 3 আর 6 এর মধ্যে দিয়ে, সেম কারেন্ট ফ্লো করছে, তার মানে এটা কি সিরিজে আছে। তাহলে আমাদের উপরের ক্ষেত্রে হয়ে যাবে এই 3 আর 6 হয়ে যাবে সিরিজে আছে, তার মানে এটা হয়ে যাবে 9। ওকে, এবার নিচে দুটোর ক্ষেত্রেও এই দুটো সিরিজে আছে, I2 কারেন্ট ফ্লো করছে, তার মানে এটা হয়ে যাবে 1 + 2, 3। ওকে, এবার আমরা ডায়াগ্রামটা ড্র করি, আর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করছি এখান থেকে। কিভাবে হবে, সাপোজ এটা এ, এখানে আমরা একটা রেজিস্টার ড্র করলাম যেটা আমাদের 9, এই দুটোকে আমি ইকুইভ্যালেন্ট করে ড্র করছি, ঠিক আছে। নিচে আরেকটা রেজিস্টার থাকবে যেটা হচ্ছে কি আমাদের এই 1 আর 2 এর ইকুইভ্যালেন্ট, এটা হলো 3। মাঝে একটা রয়ে গেছে, এটাকে আমরা শুরুতে ব্যালেন্স কন্ডিশনের জন্য প্রথমে এটাকে ধরিনি, এখন তো এটাকে ধরতে হবে, তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অনেক মানে এইটার থেকে অনেকটা ইজি হয়ে গেল এই ডায়াগ্রামটা। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেট করতেও সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, এ দিয়ে যদি আই কারেন্ট পাস করে, এটা দিয়ে I1 কারেন্ট পাস করবে, এটা দিয়ে I2 কারেন্ট পাস করবে, এটা দিয়ে I3 কারেন্ট পাস করবে, মানে তিনটে ব্রাঞ্চে তিনটে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। তাহলে কি এটা ইজিলি বলতে পারছি আমরা তিনটে প্যারালালি রয়েছে। তাহলে আমরা লিখে ফেলি 9 প্যারালাল 3, মানে প্রথম আর এটা নিলাম, এটা আর এটা নিলাম, 9 প্যারালাল 3, তার সাথে প্যারালালে কে আছে, এই লাস্ট 3টা, লাস্ট 3। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে আর ইকুইভ্যালেন্টটা বার করতে পারবো। কি হবে, 9 × 3 / 9 + 3 প্যারালাল 3, এটা কত হয়ে যাবে 27/12, তার মানে 3 4 যা 3 9, মানে 3 4 12 আর
9 27, তাহলে এখানে হয়ে গেল মানে 9/4 প্যারালাল টু 3, তাহলে হয়ে যাবে 9/4 ইন্টু 3 বাই 9/4 প্লাস 3, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 27/4 ইন্টু 4 বাই নিচে এখানে হয়ে যাবে 12 প্লাস 9, তাই তো 21, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে কত পাবো, এটা হয়ে যাচ্ছে 27 ছিল 21, তার মানে আমার এখানে হয়ে যাবে 9 আর এখানে হয়ে যাবে 7, আর 4 তো কেটেই যাবে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 9/7, তার মানে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9/7, তার মানে 1.2 এত ওহম। ওকে, 1.2 ওহম আমরা পেয়ে গেলাম। ওকে, এটা আমরা পেলাম আর ইকুইভ্যালেন্ট ফর দ্য ফার্স্ট আর কি। এবার চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে। পরের নিউমেরিক্যালে আরো বেশি কিছু কতগুলো রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে। ওখানে ছিল কটা রেজিস্ট্যান্স ছিল আগের সার্কিটে? আগের সার্কিটে ছিল 1 2 3 4 5টা, এখানে রয়েছে 1 2 3 4 5টা, এখানেও 5টা রয়েছে। তাহলে আমরা এটাও ইকুইভ্যালেন্ট করে নিতে পারি। কিভাবে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করব? সাপোজ আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার পজিশনে এক্স, আর এই পার্টিকুলার পজিশনটা এটা তো বি রয়েছে। আচ্ছা, এইটাকে ধরছি এক্স, এটা সুবিধা হবে, আর এটাকে ধরছি ওয়াই। উল্টোটা ধরলেও চলবে, এখানে ওয়াই আর এখানে এক্স ধরলেও চলবে। আমরা এটাকে ড্র করে ফেলি। কিভাবে ড্র করব? ওই একই রম্বাসের মতো, এটাতে আর আমরা বেশি টাইম নিচ্ছি না, তাহলে পরের নিউমেরিক্যাল গুলো মিটার ব্রিজের উপর যেগুলো রয়েছে সেগুলো করতে তো টাইম লাগবে। তো আমরা এটাকে জাস্ট আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই পয়েন্টে আমরা জাস্ট প্রথমে রম্বাস টাইপের একটা স্ট্রাকচার এঁকে নেবো, সেখানে আমরা জাস্ট কতগুলো রেজিস্টার বসিয়ে নেবো। ওকে, এটা আগের নিউমেরিক্যালের মতোই ইজি। এখানে হয়ে যাবে 2r, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, আর এটাকে যদি x ধরি, এটাকে যদি y ধরি, তাহলে আমরা দেখতে পাবো সবকটাতেই 2r হচ্ছে। কিভাবে হচ্ছে আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে a আর x এর মধ্যে 2r রয়েছে, লিখে ফেলেছি। x আর y এর মধ্যে 2r রয়েছে, লিখে ফেলেছি। y আর b এর মধ্যে 2r রয়েছে, y আর b এর মধ্যে 2r লিখে ফেলেছি। a আর y এর মধ্যে রয়েছে 2r, লিখে ফেলেছি। এক্স আর বি এর মধ্যে রয়েছে 2r, লিখে ফেলেছি 2r। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো। এবার কি হবে, একইভাবে আগেরটার ক্ষেত্রে এই ব্যালেন্স কন্ডিশনে মাঝখানের পয়েন্টে কোনো কারেন্ট যাবে না, পাতে কোনো কারেন্ট যাবে না, তার মানে আমরা ধরে নিতে পারি এই দুটো সিরিজে রয়েছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4r। এই দুটো রয়েছে সিরিজে, সেম কারেন্ট ফ্লো করছে, তাহলে এখান থেকেও পেয়ে যাব আমরা 4r। আর মাঝেরটা কত ছিল? 2r। ওকে, 2r। তাহলে এই তিনটাকে আমরা কি প্যারালাল রেখেছি বলতে পারবো, মানে 4r প্যারালাল টু 4r, এটার টোটালটা এর সাথে প্যারালাল টু 2r, তার মানে 4 ইন্টু 4 বাই 4 প্লাস 4 ইন প্যারালাল 2r। আমি এটা পরে ক্যালকুলেশন করছি। ওপরেরটা হয়ে যাবে 16/8 2r, তার মানে এটাও হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হবে r স্কোয়ার, আর এখানে হয়ে যাবে r। আর গুলোকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম শুরুতে, সরি তার জন্য। তো আর গুলো জাস্ট এখানে অ্যাড হবে, মানে 4r ইন্টু 4r, মানে আর স্কোয়ার লিখতে পারি, 4r প্লাস 4r মানে আর লিখতে পারি, সেটাই। তো এখানে আর হয়ে যাবে, একটা আর কেটে যাবে, তাহলে আর পড়ে থাকবে, তাহলে 2r প্যারালাল টু 2r। ওকে, তাহলে কি হয়ে যাবে 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r। উপরেরটা হয়ে যাবে 4r স্কোয়ার বাই 4r, তার মানে আর হচ্ছে ভ্যালু, আর আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা চলে যাচ্ছি থার্ড নিউমেরিক্যালে। থার্ড নিউমেরিক্যালটা দেখি, আগের বার 5টা ছিল, এখানে হচ্ছে 6টা আছে। 6টা আছে, এটা একটু আগেরটা থেকে একটু টাফ আছে। তো এখানে কিভাবে আমরা রম্বাসটা ড্র করব, আমরা দেখে নিই কিভাবে রম্বাস ড্র করব। আগে তো আমরা রেজিস্ট্যান্স গুলো এঁকে নিই। এটা হচ্ছে আমার এ, এটা হলো আমার বি। তো এক্ষেত্রে আমরা কিভাবে কানেক্ট করব,
ঠিক আছে, এখানে আরেকটা রেজিস্টার থাকবে, তাহলে 5টা তো অ্যাজ ইট ইজ হয়ে গেল, 5টা ছেড়েও আরো একটা রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল রয়েছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে। তো আমরা এখানে 5টা ড্র করে ফেলেছি, সবকটাকেই 1 লিখে ফেলি। 1 ওহম রেজিস্টার রয়েছে। আরেকটা এক্সট্রা থেকে গেছে, মানে এটাকে যদি এক্স আর ওয়াই পয়েন্ট ধরি, আরেকটা এক্সট্রা থেকে গেছে যেটা এ আর বি এর সাথে কানেক্টেড। তো এ আর বি এর সাথে কানেক্টেড কোনটা, এই যে এটা এ আর বি এর সাথে কানেক্টেড হচ্ছে এই 1 ওহম রেজিস্টারটা। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা, এটা তো অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম আগের নিউমেরিক্যাল গুলোর মতোই সবকটা সেম এক্স ওয়াই ধরে করলে। আর এখানে এক্ষেত্রে হয়ে যাবে একটা এক্সট্রা, যেটা কিন্তু এটার সাথে নন টাচেবল, এটা কিন্তু টাচ করবে না, সেই জন্য আমরা এরকম সাইন দিয়ে লিখলাম, মানে এক্স ওয়াই এর ডাইরেকশনে যে বা এক্স ওয়াই পয়েন্টে যে রেজিস্টারটা কানেক্টেড রয়েছে সেই পাথে কিন্তু এ বি রেজিস্টারটা কোনোভাবেই টাচ করবে না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, এটা তো জানি, ওপর থেকে আমরা পেয়ে গেলাম 2, নিচ থেকে আমরা পেয়ে গেলাম 2, মাঝখানে এখানে 2টো রয়েছে। তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব, তো উপরের যে রেজিস্ট্যান্স সেটা 2 রয়েছে, একদম নিচের রেজিস্ট্যান্স সেটাও 2 রয়েছে, ইন বিটুইন দ্যাট 2টো 1 রয়েছে। তাহলে 2টো 1 যখন রয়েছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সেই 2টো প্যারালালেই থাকবে, তাহলে টোটাল 4টে প্যারালালে রয়েছে। এইভাবে কানেক্ট করি যদি আমরা, এইভাবে যদি কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের, হ্যাঁ এটা এ আর এটা এ আর এটা বি। ওকে, তাহলে এইটা হবে আনসার আমাদের, তাহলে 2 প্যারালাল 2 প্যারালাল 1 প্যারালাল 1, 2 প্যারালাল 2 কত হয়ে যাবে, 2 ইন্টু 2, 2 প্লাস 2, তার মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 4/4 মানে 1, তাহলে 1 তার সাথে প্যারালাল 1 তার সাথে আবার প্যারালাল 1। ওকে, তাহলে প্রথম দুটো 1 এর ক্ষেত্রে কি হয়ে যাবে, 1 ইন্টু 1 বাই 1 প্লাস 1, তার মানে হয়ে যাবে হাফ, হাফের সাথে আবার 1, হাফের সাথে আবার 1 মানে তাহলে হয়ে যাবে হাফ ইন্টু 1 বাই হাফ প্লাস 1 মানে 3/2, তাহলে হয়ে যাবে উপরেরটা 2 2 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাবে আনসার 1/3 ওহম হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, এটা বোঝা গেল। এবার চলে যাচ্ছি আমরা মিটার ব্রিজের অঙ্কে, মানে নিউমেরিক্যালে। মিটার ব্রিজের ফার্স্ট অঙ্কটা হচ্ছে, যে মিটার ব্রিজ ইজ সেট আপ অ্যাজ শোন, এরকম একটা ডায়াগ্রাম ড্র করা আছে। To determine an unknown resistance X using a standard 10 ohm resistor, the galvanometer shows null point when tapping key is 52 centimeter mark. তার মানে হচ্ছে এই পার্টিকুলার পজিশনে কিন্তু 52 মার্ক রয়েছে। ওকে, যদিও ডায়াগ্রামটার এক্ষেত্রে এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 52 হবে। এটা যদি 52 হয় তাহলে রেস্টটা কত হবে, টোটালটা তো আমরা জানি 100, টোটালটা জানি আমরা 100 সেন্টিমিটার, এটা 52 সেন্টিমিটার বলে দিয়েছে, তার মানে এটা আমরা লিখতে পারি 100 minus 52, that is equal to 48. ওকে, তাহলে আমরা লিখে ফেলি x আননোন রেজিস্টারটা হচ্ছে x, তাহলে x বাই নোন রেজিস্টার কোনটা 10 is equal to কত 52/48। কিন্তু দেখি এখানে আরো কিছু লেখা আছে, the end correction are 1 centimeter and 2 centimeter respectively for 2 ends of A and B। তার মানে A ends এর জন্য 1 সেন্টিমিটার কারেকশন রয়েছে, B ends এর জন্য 2 সেন্টিমিটার কারেকশন রয়েছে। তাহলে এ এন্ড এর ক্ষেত্রে কোনটা 52, এটা নাল পয়েন্ট ডিটেক্ট হয়েছে, এই এক্স ডিসটেন্সটা হচ্ছে আমার 52, মানে এই পার্টিকুলার ডিসটেন্স এক্স না এল, এল হচ্ছে 52 আর 100 মাইনাস এল হচ্ছে 48। তাহলে আমরা এখানে লিখতে পারি এর দিকে বলছে 1 সেন্টিমিটার কারেকশন রয়েছে, তাহলে 52 প্লাস 1 লিখতে পারি, বির দিকে 2 সেন্টিমিটার কারেকশন রয়েছে, তার মানে 100 মাইনাস 52 প্লাস 2 লিখতে পারি। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা হয়ে যাবে 53/50, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 53/50 ইন্টু 10, তার মানে 53/5, দ্যাট মিনস 10.6 ওহম, 10.6 ওহম হলো। চলে যাচ্ছি, এটা বোঝা গেছে আশা করি। এবার নেক্সট নিউমেরিক্যালে যাচ্ছি। During an experiment with a meter bridge, the galvanometer shows a null point when the jockey is placed as
40 সেন্টিমিটার, তার মানে এলটা বলে দিচ্ছে 40 সেন্টিমিটার ইউজিং আ স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স অফ 90 ওহম অ্যাজ শোন ইন ফিগার। known resistance টা 90 ohm, the least count of the scale used in meter bridge is 1 meter। এখানে একটা নতুন টার্ম ইউজ হয়েছে যেখানে বলছে কি লিস্ট কাউন্ট বলে দিয়েছে অফ দ্য স্কেলের লিস্ট কাউন্ট বলেছে 1 মিলিমিটার। এবার আননোন রেজিস্টারটা বার করতে হবে। আননোন রেজিস্টার বার করার তো ইজি ফর্মুলা হচ্ছে কি আর, আননোন রেজিস্টারটা এখানে আর বলেছে, আর ডিভাইডেড বাই কত হবে, 90 আছে আমাদের নোন রেজিস্টারটা, 90 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স 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 না অ্যাকচুয়ালি এল, এখানে এল এর ভ্যালুটা কত 40, এখানে রয়েছে 40 সেন্টিমিটার, এই যে এল এর ভ্যালু 40 ডিভাইডেড বাই 100 মাইনাস 40 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কি পাচ্ছি, 40 বাই 60 ইন্টু 90। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2 3 30 মানে 60 ওহম। 60 ওহম আর এর ভ্যালু পেয়ে গেছি, এটা তো আননোন রেজিস্টারে ভ্যালু পেয়ে গেছি, কিন্তু লিস্ট কাউন্ট বলেছে, তার মানে আমাকে আরো কিছু ভ্যালু বার করতে হবে আর এর। 60টা তো মানে অ্যাজ ইট ইজ থাকলো, এর কারেকশন কিছু ভ্যালু আমাকে বার করতে হবে, লিস্ট কাউন্টটা বার করতে হবে। লিস্ট কাউন্ট অফ দ্য স্কেল অফ দ্য মিটার ব্রিজ বলেছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি কি হয়ে যাবে, 0.1 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ফর্মে চলে যাচ্ছি। লিস্ট কাউন্ট বলেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ডেরিভেটিভ লিখতে হবে, কেন লিস্ট কাউন্ট মানে এটাকে আমাকে ধরে নিতে হবে ডিএল। যদি 40টাকে আমি এল ধরি তাহলে ডিএল হচ্ছে 0.1। ওকে, তাহলে ডিআর বাই আর ইজ ইকুয়াল টু ডিএল বাই কত, 40 ছিল ফার্স্ট এরটা, তারপরে ডিএল বাই কত 100 মাইনাস 40। তাহলে আর এর ভ্যালুটা আমরা জানি 60, এখান থেকে বার করলাম 60, তাহলে dr divided by 60 is equal to dl by 40 plus dl by 60। আচ্ছা, এখানে 0 গুলো কেটে যাবে দুদিকে, 2 গুলো কেটে দিচ্ছি, তাহলে 2 3 হবে, 4 2 হবে, আর 6টাও 3 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, dr by 3 is equal to dl by 2 plus dl by 3। ওকে, তো এখান থেকে আমি যদি dr by 3 টাকে রাখছি, dl এর ভ্যালু তো আমরা জানি 0.1, তাহলে 0.1 by 2 plus 0.1 by 3। তো এখান থেকে 0.1 যদি কমন নিয়ে নিই, 1/3 আর 1/3 আর হাফ, তাহলে নিচে হয়ে যাবে 6, উপরে হয়ে যাবে 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 5/6, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 0, তার মানে 12, মানে 12 5 60, তাহলে 1/12। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, dr is equal to 1/12 into 3, মানে 1/4, তার মানে এটাকে লেখা যায় 0. সরি, আর এর ভ্যালুটা হচ্ছে 60 তো ছিলই, প্লাস হয়ে যাচ্ছে 0.25 প্লাস মাইনাস, অ্যাকচুয়ালি এটা কম হতে পারে বেশিও হতে পারে, প্লাস মাইনাস 0.25 ওহম। ওকে, এবার চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালে। পরের নিউমেরিক্যাল হচ্ছে ভোল্টেজ ওহম। It is connected to 6 volt battery in series with a resistance of 5 ohm. Determine the EMF of the primary cell which gives the balance point at 40 centimeter. ওকে, তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে আমরা লিখে ফেলি। প্রথমে দেওয়া আছে এল, এল দেওয়া আছে আমাদের 1 মিটার, বা যেটাকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার। ওকে, তারপর দেওয়া আছে আর নট, যেটার ভ্যালু কত 10 ওহম। তারপর দেওয়া আছে ভোল্ট, মানে ভোল্টেজ ভি, ভিটা কত 6 ভোল্ট। তারপর দেওয়া আছে আর, কত 5 ওহম, লিখে ফেলি 5 ওহম।
তারপর স্মল এল দেওয়া আছে, স্মল এলটা হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে কি ইর ভ্যালুটা, ই ইকুয়ালস টু কত। ওকে, প্রথমে আমরা আগে আই এর ভ্যালু বার করি। আই ইকুয়ালস টু ভি বাই আর, ভি বাই আর প্লাস আর নট ইজ ইকুয়াল টু V6 আর প্লাস আর নট মানে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6/15। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স across the potentiometer where I are not. I এর ভ্যালু জানি 6/15 আর আর নট এর ভ্যালু হচ্ছে 10, তাহলে হচ্ছে 60/15, 15 4 60, তাহলে 4 হয়ে গেল পিডি, পোটেনশিয়াল ডিফারেন্সটা 4 ভোল্ট হয়ে গেল। এবার আসছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কিভাবে বার করব, ডিভি ডিএল ইজ ইকুয়াল টু ভি আর নট বাই আর প্লাস আর নট ইন্টু এল বাই এল। তো এটাকে আমরা অলরেডি পেয়ে গেছি, ভি বাই আর প্লাস আর নট ইন্টু আর নট মানে এই ভ্যালুটা 4 ইন্টু এল হচ্ছে 40 আর ক্যাপস এল হচ্ছে 100, তাহলে হয়ে যাবে 8/5। ওকে, তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে গেলাম 8/5 মানে যেটা হচ্ছে 1.6 ভোল্ট। ওকে, তাহলে ই এর ভ্যালু পেয়ে গেলাম 1.6 ভোল্ট। এরপরে চলে যাই নিউমেরিক্যাল। A standard cell of EMF 1.08 volt is balanced by the potential difference of 91 centimeter of 1 meter long supplied by cell of a EMF 2 volt through a series resistor of resistance 2 ohm. The internal resistance of cell is 0. Find the resistance per unit of the potentiometer. Okay, প্রথমে আমরা আগে I টা বার করে নিই। I is equal to কত হয়ে যাবে, E by আর কত আছে এখানে আমার 2 ওহম আছে, তাহলে 2 ওহম প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, নাও এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 2 ভোল্ট আছে ইটার ভ্যালু, তাহলে ই ইকুয়ালস টু 2, তার মানে আই ইকুয়ালস টু 2/2 প্লাস আর। এবারে আমরা চলে যাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য পোটেনশিওমিটার ওয়্যার। তো যখন ওয়্যারের ভ্যালু হচ্ছে 100 সেন্টিমিটার তখন হয়ে যাবে আমাদের IR is equal to 2/2 plus R into R. ওকে, আর পোটেনশিয়াল ডিফারেন্স যখন ওয়্যারের ভ্যালু হচ্ছে 91 সেন্টিমিটার বলেছে, 91 সেন্টিমিটার তখন হয়ে যাবে 1.08, যেটা ইকুয়াল টু কি 2/2 প্লাস R ইন্টু 91/100 L/L। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা বার করতে পারবো। আর এর ভ্যালুটা হবে এখান থেকে 1.08 equals into 100/91 is equal to 2/2 plus R. এখানে আরো লেখা যায় 2 plus R is equal to 1.08 into 100 divided by 91, sorry 2/2 আর 2 plus R হচ্ছে এত ভ্যালু, তাহলে 2 plus R is equal to হয়ে যাবে 91/1.08 into 10 to the power 10 into 100 into 2, এটা অলমোস্ট আসবে 3 ওহম মতো। ওকে, ক্যালকুলেশন করার পরে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা আসবে অলমোস্ট 3 ওহম মতো, আর এর ভ্যালুটা আসবে অলমোস্ট 3 ওহম মতো। ওকে, এবার বলেছে এখানে শেষ নয়, বলেছে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়্যার। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ অফ পোটেনশিওমিটার। পার লেন্থ আগেই বলেছিলাম যে কোনো কিছু আর বেরোলে যখন ইউনিট লেন্থের ক্ষেত্রে বলবে তখন R/100, তার মানে 3/100 is equal to 0.03 ওহম। ওকে, তোমরা পেয়ে গেলাম পার ইউনিট পার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। চলে
potentiometer having a 10 meter long stretch on it is connected to a battery having a steady voltage. A cell is given a null point at 750 centimeter. If the length of the potentiometer wire is increased by 100 centimeter, find the new position of null point. Okay, তো প্রথমে আমরা দেখে নিই যে EMF এর ভ্যালুটা কি হচ্ছে। E by 1000, 10 মিটার বলেছে, 10 মিটার মানে সেন্টিমিটারে কনভার্ট করলে 1000 সেন্টিমিটার ইনটু রিডিং কত, নাল পয়েন্টের ক্ষেত্রে কত, 750। ওকে, আচ্ছা ইনিশিয়ালি ছিল হচ্ছে আমার 1000 সেন্টিমিটার, পরে কত হয়েছে, আফটার 1000 সেটা ইনক্রিজ হয়েছে বাই 100, বলে দিয়েছে এখানে 100 সেন্টিমিটার, তাহলে হয়ে যাবে 1100 সেন্টিমিটার। তাহলে আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি, E by 1000 into 750 as it is E by 1100 into L1। আমাদের L1 টাই বার করতে হবে, নিউ পজিশনের নাল পয়েন্টটা কোথায় আসছে। তাহলে এখান থেকে আমাদের দুটো জিরো কাট আউট হয়ে গেল, এখানে একটা জিরো চলে গেল, ই তো কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে L1, এটা L, হ্যাঁ, L1 is equal to হয়ে যাবে 75 into 11। ওকে, তাহলে হয়ে যাবে 825 এত সেন্টিমিটার। ওকে, নিউমেরিক্যাল হলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে।